ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমরা এক্সপ্রেস নিউজের পর্দায় স্পিরিচুয়াল এক্সপ্রেস শুরু করছি। আপনারা জানেন রবিবার ঠিক দুপুর 2টো, তার মানে কিন্তু এক্সপ্রেস নিউজের পর্দায় একদম এক্সক্লুসিভ স্পিরিচুয়াল এক্সপ্রেস, আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠান। আর আজ আমরা সকলেই জানি আজ 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবসের শুভক্ষণে আমরা যাকে পেয়ে গেছি আজকে আমাদের আলোচনার অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঠাকুরমা স্বামীজি ভাবনারাগী শ্রদ্ধেয় শ্রী জীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত স্যার আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় স্বামীজির মতে শিক্ষা চিন্তা কি। তাই আর সূচনা পর্ব বেশি দীর্ঘায়িত না করে আমরা সরাসরি আলোচনা পর্বেই চলে যাই। স্যারের কাছে আমাদের প্রথম প্রশ্ন, স্যার স্বামীজির মতে শিক্ষা চিন্তা কি? বাহ, খুবই ভালো প্রশ্ন। তবে প্রথমেই আমি এক্সপ্রেস নিউজের কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই পবিত্র দিনে, শিক্ষক দিবসের দিনে, স্বামীজির শিক্ষা ভাবনা এই প্রসঙ্গে আলোচনা করার জন্য। যেহেতু দিনটি শিক্ষক দিবস, সমাজের শিক্ষক কুল, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলকে আমার অন্তরে শ্রদ্ধা প্রণাম জানাই। ঠাকুরমা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমি প্রশ্নের উত্তরে আসার চেষ্টা করি। স্বামীজির শিক্ষা চিন্তা যখন আমরা ভাবতে যাই, তখন একটা বিষয় আমাদের স্পষ্টভাবে জানতে হবে যে দর্শন, শিক্ষা দর্শন অনেকেই দিয়েছেন। বার্টন রাসেলেরও শিক্ষা চিন্তা রয়েছে, আমাদের সাধারণ মানুষের শিক্ষা চিন্তা থাকে, কিন্তু স্বামীজি শিক্ষা চিন্তার মধ্যে এমন এক উদার ভাবনা আছে। এই উদার ভাবনা কেন? যে শিক্ষা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে একেবারে ইতিবাচকতা, সদর্থকতা। স্বামীজি যেখানে বলছেন, সব সময় স্বামীজির কথা হচ্ছে উৎসাহ দেওয়া। একটি হতাশ মানুষকেও তার মনে আশা সঞ্চারিত করতে পারে স্বামীজির চিন্তা। কেন? কারণ স্বামীজি বলছেন যে মনকে রাশি রাশি তথ্য দিয়ে যদি ভরে রাখা যায় সেটা শিক্ষা নয়। মনরূপ যন্ত্রটাকে সুষ্ঠুতর করে তোলা এবং মনকে সম্পূর্ণ বশীভূত করা, এটাই হলো স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার আদর্শ। তাহলে মনকে তিনি কার সঙ্গে তুলনা করছেন? একটা ইনস্ট্রুমেন্ট। আমাদের বাড়িতে রেফ্রিজারেটর থাকে না? আছে, ফ্রিজ আছে, গিজার আছে, আরো কত গ্যাজেটস রয়েছে। সেই যন্ত্র যখন বিকল হয়ে যায়, আমরা সেই যন্ত্রটাকে রিপেয়ার করার চেষ্টা করি। স্বামীজি বলছেন মন হচ্ছে একটা যন্ত্র। এই শিক্ষা, এই আদর্শ দিয়ে এই যন্ত্রটাকে হেলদি করে রাখতে হবে। কারণ আমরা স্বাস্থ্যটাকে তো ভালো রাখবই, এই মনটাকে হেলদি করে রাখলে আমাদের স্বাভাবিকভাবেই মনে কোনো নেগেটিভ চিন্তা এবং আমাদের মনে যেগুলো আসে, দৈনন্দিন জীবনে যেগুলো আসে, সেগুলো কোথায় যেন চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। এবং স্বামী সেন বলছেন মনটাকে সম্পূর্ণ কন্ট্রোলে আনতে হবে। তাহলে আমরা প্রশ্ন হতে পারে, তাহলে সমাজে যে শিক্ষিত মানুষ আছে তারা এত ডিগ্রি অর্জন করছে, তাহলে তারা শিক্ষিত নন? তার আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে ডিগ্রি অর্জন করছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আমরা শংসাপত্র পাচ্ছি, আমরা নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, সব ঠিক এবং করতেই তো হবে। কিন্তু স্বামী বিবেকানন্দ সেখানে ওইখান থেকে একটু সরে আসলেন, তা নয়। স্বামী যখন আছেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, আমরা স্বাভাবিকভাবে স্বাবলম্বী হব, আমরা আত্মসচেতন হব, আত্মনির্ভরশীল হব। এই আত্মনির্ভরশীলতার উপর স্বামীজি বারবার জোর দিচ্ছেন। কারণ বলছেন একটা গ্রামে
যদি সারা ভারতবর্ষের যা সম্পত্তি সেটা একটা গ্রামে ঢেলে দেওয়া হয়, সেই গ্রামটির পক্ষেও যথেষ্ট নয় যদি সেই গ্রামে সত্যিকারের মানুষ না থাকে। তাই স্বামীজির শিক্ষার আসলে মেন বক্তব্য হচ্ছে ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা। হ্যাঁ স্যার, এখানে একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে স্বামীজি যে বলেছেন ম্যান মেকিং এডুকেশন অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা, এই ব্যাপারে যদি আমাদের একটু দর্শকদের বলেন আর কি বিস্তারিতভাবে, এই কথাটার মধ্যে তিনি কি বোঝাতে চেয়েছেন আর কি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আসলে আমরা এই মানুষ গড়ার শিক্ষা কথাটা শুনে থাকি, কিন্তু আমাদের মনে হতে পারে আপাতভাবে আমরা তো মানুষ আছি, আবার মানুষ আমরা তৈরি হব কি করে, কারণ স্বাভাবিকভাবে। কিন্তু আমরা খুব মজার ব্যাপার, অনেক সময় দেখা গেছে একজনকে কেউ আশীর্বাদ করছেন, কেউ একজন প্রণাম করেছে, তাকে অনেকেই বলেন, বড়রা, মা বাবা, দাদু ঠাকুমারা বলে থাকেন, বাবা মানুষ হও। তো যে প্রণাম করলো সে তো মানুষ, আবার তাকে তারা আশীর্বাদ করেন, বলে বাবা মানুষ হও। একটা গরুকে বোধহয় কেউ বলে না আশীর্বাদ করে, বাবা গরু হও। ঘটনা হচ্ছে তার মানে ও জন্ম থেকেই গরু এবং গরুটি থাকবে। এই যে যাকে আশীর্বাদ করা হলো তার মধ্যে মনুষ্যত্ব আছে, এবং তার মধ্যে মনুষ্যত্ব আরো বিকশিত হোক সেটাই কিন্তু ওই আশীর্বাদের মধ্যে দিয়ে নির্দেশিত হচ্ছে, দিশা পাচ্ছে। মনুষ্যত্ব তো আছে আমাদের মধ্যে, আমরা আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতিগতভাবে আমরা দেখি যে সমাজে কত, আমি একটা ছোট্ট ঘটনা বলি কেমন তাহলে বোঝা যাবে স্বামীজি কি বলতে চাইছেন। একটা জায়গায় আমরা ফার্স্ট জেনারেশন লার্নার, একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি স্কুলে একবার গেছিলাম, স্বামীজি প্রসঙ্গ হচ্ছে। তো হেডমাস্টার মহাশয় বললেন যে এরা কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নার, এরা কিন্তু সেইভাবে পড়াশোনা জানে না, এরা কোনো প্রশ্নের উত্তর দেবে না, কোনো কথা বলবে না। 45 মিনিট ধরে স্বামীজির কথা শোনার পর সেই ছেলেগুলো প্রচুর প্রশ্ন করছে, কথা বলছে। তখন হেডমাস্টার পরে বললেন যে এটা কি করে সম্ভব। আসলে স্বামীজির কনসেপ্টগুলো তারা শুনে এমনভাবে উৎসাহিত হচ্ছিল, কারণ স্বামীজি বলছেন না, নেভার সে নো, নেভার সে আই ক্যানট, কখনো বলবে না 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 আমি পারি না, এটা নয়, কারণ তোমার মধ্যে শক্তি আছে। ওই ছেলে মেয়েগুলোর মধ্যে শক্তি আছে, সেটা হেডমাস্টার মহাশয়, তিনি শিক্ষিত মানুষ, তিনি পণ্ডিত মানুষ, কিন্তু তিনি হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি, কারণ অতটা গভীরে যাননি। তারপরের কথাটা আরো ইন্টারেস্টিং। একটি ছেলে দূরে দাঁড়িয়েছিল, একটি ছেঁড়া গেঞ্জি পরে, একটা হাফ প্যান্ট পরে, খুব গরিব ঘরের ছেলে। সে আমাদেরকে ডেকে বলছে যে আমি একটা কথা বলবো। আমরা বললাম হ্যাঁ। তখন বলছে আমার সঙ্গে যখন কেউ ভালো ব্যবহার করে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করি, আর যখন কেউ খারাপ ব্যবহার করে আমি তাকে তখন শুধোই, হরে খারাপ কথা বললি কেন, খারাপ কথা বলতে নাই, আমি তার সঙ্গেও ভালো কথা বলি। এই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষা এমন হবে, সে হয়তো ক্লাস 4ও পড়েনি, কিন্তু তার মধ্যে আছে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হয়, ভালো ব্যবহার করতে হয়। আমরা যারা অনেক ডিগ্রি অর্জন করেছি সবাইকে আমরা সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি? আমরা কি সত্যিকারের সততা মেনটেন করি? সমাজে সৎ মানুষও আছে, অসৎ মানুষও আছে। সমাজে অন্যায় হয়, সমাজে ভালো কাজ হয়, কিন্তু যখন কোন অন্যায় হয় আমাদের কষ্ট হয় না? সেই জন্য স্বামীজি শিক্ষাকে অন্য একভাবে বিশ্লেষণ করলেন। কি বিশ্লেষণ করলেন? এর মধ্যে মানুষ গড়ার শিক্ষাটা চলে আসবে। বলছে যে মানুষ হবে তার মধ্যে সততা থাকবে, সে একটু সত্যি কথা বলবে, সে একটু অন্য মানুষকে সাহায্য করবে, অন্ততপক্ষে খালি নিজের কথা ভাববে না, চাচা আপন জান বাঁচা এই ধরনের হবে না। সেটা স্বামীজি বললেন শিক্ষাটাকে ডিফাইন করছেন যেন 4টে সিঁড়ি, একটা মই তার 4টে সিঁড়ি। কি? প্রথম সিঁড়ি হচ্ছে শিক্ষা কেমন হবে, যেটা চরিত্র গঠন করবে। দ্বিতীয়, সেটা কি হবে? মনের শক্তি বাড়াবে। তৃতীয়, সেটা কি? বুদ্ধির বিকাশ হবে। আর চতুর্থ কি? যে নিজের পায়ে নিজে দাঁড়াবে। তাহলে স্বামীজিকে আমরা কেন মানব? এই জন্যই মানবো যে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে, তো স্বামীজি বলছেন এখনকার ছেলে মেয়েরা, তোমরা অনেক যুবক যুবতীরা ভাবতে পারো আমরা তো চাকরি করবো, আমরা ব্যবসা করবো, আমরা আইটি সেক্টরে থাকবো, আমি ম্যানেজার হব, ব্যাংকে থাকবো। আমি নিশ্চয়ই তো করবে, স্বামী চাইছেন তো। কিন্তু তুমি ব্যাংকেই থাকো, ইন্স্যুরেন্সে থাকো, হাসপাতাল সেক্টরে থাকো, এডুকেশন সেক্টরে থাকো, যদি যখন কেউ আসবে যদি তাকে মিসগাইড করা হয়, তার মানে ওই ফার্স্ট সিঁড়িটায় আমরা দুর্বল ছিলাম, আমাদের চরিত্রটা তৈরি হয়নি। এইগুলো যদি ব্লেন্ডিং হয়ে যায় তাহলেই কিন্তু সত্যিকারের ওই মানুষ গড়ার শিক্ষা, অর্থাৎ সেই মানুষটির মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ডেভেলপ করেছে। দ্বিতীয়, তার মধ্যে একটি মানসিক শক্তি এসছে, অদম্য শক্তি, তার বুদ্ধি বিকশিত হয়েছে, সে চিন্তা করতে পারছে যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। কারণ আমরা বুদ্ধি দিয়েই তো বিচার করি, আমরা আবেগ দিয়ে তো বিচার করি না, বুদ্ধি দিয়ে বিচার করি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এই উচিত অনুচিতের যখন আমরা বৈষম্য টানতে পারবো, তারপর আমাদের বুদ্ধি বিকশিত হয়েছে। এবং বুদ্ধি বিকশিত হতে হবে, একই সঙ্গে হৃদয়বত্তা চাই। স্বামীজির
শিক্ষার কনসেপ্টটা হচ্ছে তোমার বুদ্ধি ডেভেলপ করুক, একই সঙ্গে তোমার হার্ট ডেভেলপ করুক, মানে হেড আর হার্ট দুটোই ডেভেলপ করবে। আর যদি হেড ডেভেলপ করে আর হার্ট ডেভেলপ না করে তাহলে কি হবে, আমরা ওই বুদ্ধি দিয়ে অনেক কিছু করব, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব করব, কিন্তু শুধুমাত্র নিজের কথা ভাববো আর একটি মানুষের কথাও ভাববো না। কিন্তু অদ্ভুত কথা, যদি আমরা সকলের তরে সকলে আমরা, সেই যে ব্যাপারটা, এই ফিলসফিটা আমরা নিতে চাইলে হার্টটাকে ডেভেলপ করতে হবে। হার্ট ডেভেলপ করতে পারলে, দুটো ডেভেলপ করতে পারলে, স্বামীজি বলছেন আরেকটা জিনিস ডেভেলপ করো, হাত। হাত মানে হ্যান্ড, অর্থাৎ তুমি এবার কাজ করো। এই তিনটে জিনিসের অদ্ভুত সংমিশ্রণে আমরা ওই প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছি। এটাই মানুষ গড়ার শিক্ষা। স্যার খুব সুন্দরভাবে বললেন আর কি, যে ম্যান মেকিং এডুকেশন, অর্থাৎ স্বামীজির যে একটা উক্তি, ম্যান মেকিং এডুকেশন মানুষ তৈরির একটা শিক্ষা, খুব সুন্দরভাবে আমাদের সামনে ব্যাখ্যা দিলেন আর কি। পাশাপাশি তিনি বললেন যে স্বামীজির শিক্ষার প্রসঙ্গে যে 4টি সিঁড়ির কথা বলেছেন, সেই সিঁড়ি তিনি আমাদেরকে ঠিক ভেঙে ভেঙে বোঝালেন যে 4টি সিঁড়ি কি কি। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে, যে প্রকৃত শিক্ষা বলতে স্বামীজি ঠিক কি বুঝিয়েছেন? খুব ভালো প্রশ্ন। আসলে এই যে প্রকৃত শিক্ষা, প্রশ্নটার মধ্যে কিন্তু এই প্রকৃত কথাটা এলো। তো স্বাভাবিকভাবে আমরা শিক্ষা 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 বলি, যার মধ্যে সোকল্ড ট্র্যাডিশনাল কোয়ালিফিকেশন আছে, তারাই কিন্তু কোয়ালিফাইড শিক্ষিত মানুষ ইত্যাদি। ঘটনা হচ্ছে যে এই মানুষটিকে আমরা শিক্ষিত বলবো কি, আমি একটা ছোট্ট ঘটনা বলি। অন্ডাল, কাজোড়া, উখড়া ওইসব অঞ্চলে অনেক ছেলেমেয়েরা বিভিন্ন অঞ্চলে এরা ওই পুজোর আগে, শীতের আগে নিজেদের ওই অল্প পয়সা দিয়ে এইভাবে করে ফান্ড তৈরি করছে। দুর্গাপুর, আসানসোল, কলকাতা, মেদিনীপুর, হুগলি, হাওড়া, বিভিন্ন জায়গায় অদ্ভুতভাবে স্বামীজির ভাবটা তারা নিয়েছে। তো তারা ওই ধরনের কম্বল, ওই গোটা 20 কম্বল কিনে, ওই 2 বছর আগের ঘটনা বলছি, রাত্রেবেলায় বেরিয়ে পড়েছে, রাত 10টা, 10:30, 11টায়। সেখানে ওই ফ্লাইওভারের তলায় ওই ঠান্ডায় কাঁপছে একজন বৃদ্ধ মানুষকে দিয়েছে, আরেকজনকে দিয়েছে। একজন বৃদ্ধা মা, তাকে দিতে গিয়ে, তার গায়ে কোনো চাদর নেই, তিনি কাঁপছেন, তাকে দিতে গিয়ে সে বলছে আমার লাগবে না। বলছে কেন মা, নাও। বলছে আমি কালকে পেয়েছি, ওটা আমার কাছে এখানে নাই, আমি কালকে পেয়েছি, ওটা তোমরা আরেকজনকে দাও। এই মানুষটি, এই বুড়িমা কোনো ইউনিভার্সিটি, কলেজ, স্কুল থেকে পাশ করেনি, কিন্তু তার মধ্যে এই প্রকৃত শিক্ষার আলোটা কি আমরা দেখতে পেলাম? আমার মনে হয় স্বামীজি প্রকৃত শিক্ষা যেটা বলছেন, সেই শিক্ষা এমন হবে যে শিক্ষায় আমি সৎ থাকবো, ইরেসপেক্টিভ অফ সিচুয়েশন। আমার ক্রাইসিস আছে, আমার অর্থের অভাব আছে, আমার বিভিন্ন রকম অন্তরায় রয়েছে, কিন্তু আমি কোনো অবস্থাতেই ওই চিত্ত যেথা ভয়ে শূন্য, উচ্চ যেথা শির, ওই মাথা উঁচু করে আমি এগোবো, কারণ আমি জানি আমি সততার সঙ্গে এগোচ্ছি। 2, আমি যখন আমার কাছে যেটুকু আছে, যেমন খুব ছোট্ট কথা, একটা বাচ্চাকে স্বামীজি শিক্ষার কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে হচ্ছে, এই মা বাবারা আজকে বিশেষ করে শিক্ষক দিবস, শিক্ষক মহাশয়রা তারা কি করেন, এই ছেলে মেয়েদেরকে যখন শিক্ষা দিতে যান, অনেক সময় তারা মনে করে থাকেন, আমরা শিক্ষক সমাজের মানুষরা, মা বাবারা, সবাই অভিভাবকরা, আমরা কি মনে করি, আমরা মনে করি যে আমরা তাকে শেখাচ্ছি, সুতরাং আমরা যেটা দেব তারা সেটা নেবে, আমরা দিচ্ছি ওরা নিতে পারছে না ইত্যাদি। তার মানে আমাদের মধ্যে একটা ধারণা হচ্ছে যে আমরা যেটা বলছি সেটা ওদের নিতে হবে। স্বামীজি বলছেন না, ভুল করছো, ওকে মৌলিকভাবে ভাবতে দাও, ওর মধ্যেও মৌলিক চিন্তা করার শক্তি আছে, তোরা ভুলে যাচ্ছ কেন? ওর মৌলিক চিন্তাটাকে করতে দাও। যেমন ধরা যাক, যদি আমরা বলি যে তোমার কাছে 5টা পেন্সিল আছে, 3টে পেন্সিল চুরি হয়ে গেল, তাহলে কটা পেন্সিল পড়ে থাকলো? একটা বাচ্চাকে শেখানো যেতে পারে, আবার শেখানো যেতে পারে বিয়োগ শেখানো হচ্ছে। এই তোমার একটা বন্ধু খুব খিদে পেয়েছে, তোমার কাছে 5টা বিস্কুট ছিল, তুমি 3টে বিস্কুট ওকে দিলে, তাহলে তোমার কাছে কটা বিস্কুট পড়ে থাকলো? অঙ্কটা একই ধরনের হলো, কিন্তু এই বাচ্চাটির মধ্যে একটা প্রশ্ন জানবে, সে মা বাবাকে জিজ্ঞেস করতে পারে যে মা, আচ্ছা আমি 3টে বিস্কুট কেন ওকে দেবো, আমি তো কম পেলাম। বলছে না না, ও যে খিদে পেয়েছে, তোমার তো খিদে পায়নি, ওকে দিতে হবে। এই ভাবনাটা স্বামীজির ভাবনা, এটাই স্বামীজির প্রকৃত শিক্ষা, যে তুমি কি করছো, তোমার কাছে আছে, তুমি কেন দিচ্ছ না? বলছে আমার কাছে কি আছে, তোমার কাছে বিস্কুট আছে। ওই বাচ্চা ছেলেটা খিদে পেয়েছিল, ওই বাচ্চা ছেলেটাকে পেন্সিলটা দিলে হবে না, ইরেজার দিলে হবে না, ওর খিদে পেয়েছে, আর তোমার কাছে বিস্কুট আছে, তুমি বিস্কুটটা দাও। তুমি কাকে বিস্কুট দিচ্ছ? ক্ষুধার্ত বাচ্চাটিকে। তুমি কাকে অর্থ দিচ্ছ? যার অর্থ প্রয়োজন, ওষুধ কিনতে হবে। তুমি কাকে বই খাতা দিচ্ছ? যে ছেলেটি বা মেয়েটি পড়তে চাইছে অথচ বই খাতার অভাবে পড়তে পারছে না। তুমি যার কাছে যা প্রয়োজন, তুমি একটু এগিয়ে যাও। এটাই হচ্ছে স্বামীজির শিক্ষা। মানে তুমি আর কিছু হও না হও, স্বার্থপর হও না। স্বামীজির শিক্ষার মূল
এথিক্স, মূল বক্তব্য, জিস্ট যদি বলা যায় একটা ওয়ার্ডে, নিঃস্বার্থপরতা। তুমি নিঃস্বার্থপর হও, তোমার ছোট্ট ছোট্ট স্বার্থর কথা সবসময় ভেবো না। তুমি করতে পারো, অনেক কিছু করতে পারো, তোমার মধ্যে অসীম শক্তি আছে, অসীম সম্ভাবনা আছে, অনন্ত অধ্যবসায় আছে, অনন্ত প্রেম আছে, সব তোমার ভেতরে আছে, কিন্তু বুঝতে পারছো না কেন? একটা বাচ্চা ছেলে যদি বাড়িতে না চিৎকার করে, তাহলে পাশের বাড়ি বুঝতেই পারে না যে ওখানে কোনো বাচ্চা আছে। বাচ্চা চিৎকার করবে, কাঁদবে, তখন আশেপাশের বাড়িতে বুঝতে পারে যে বাচ্চা আছে। ঠিক একইভাবে আমাদের ভেতরে যদি মনুষ্যত্ব জাগ্রত না হয়, ঘুমিয়ে থাকে, তাহলে আমরা কি করে বুঝবো? সেই জন্য স্বামীজি বলছেন, তুমি কি করবে? তুমি আরো 10টা মানুষের কথা ভাবতে শেখো। এই 10টা মানুষের কথা ভাববে, তুমি তোমার যা করার ক্ষমতা তুমি সেটাই করো। তুমি একটি মানুষকে একটু ভালোবাসো, সেটাই তুমি তো দিলে। তুমি একজন কি হচ্ছে না, পরীক্ষা দিতে পারবে না, কেন পারবে না? তার মা মারা গেছে 3 দিন আগে, তার এমন মনের অবস্থা, বলছে আগামীকাল পরীক্ষা শুরু, আমি দিতে পারবো না। সে মাধ্যমিকের পরীক্ষার্থী, বলছে আমি এই অবস্থা দিতে পারবো। তুমি তার ক্লাসমেট, তুমি তার বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে, তাকে বিভিন্ন রকম কথা বলছো, বলছে মাসিমা কিসে খুশি হবেন, মাসিমা শরীর নেই, কিন্তু মাসিমা খুশি হবেন তুই পরীক্ষা না দিলে, এইভাবে তুই বোঝাচ্ছ। অনেকটা সময় দিলে, তোমারও পরের দিন মাধ্যমিক পরীক্ষা শুরু, জীবনের ফার্স্ট পাবলিক এক্সাম দিচ্ছ, কিন্তু তুমি ওর কথা ভাবলে। অদ্ভুতভাবে ছেলেটি পরীক্ষা দিতে পারলো। তুমি ওই ছেলেটির, ওই বিমর্ষ ছেলেটির মনে আনন্দ দিলে, উৎসাহ দিলে। এটাই স্বামীজির প্রকৃত শিক্ষার দর্শন। স্যার, খুব সুন্দরভাবে স্বামীজির মতে যে প্রকৃত শিক্ষা কি সে ব্যাপারে আমাদেরকে ব্যাখ্যা দিলেন, এবং তিনি কিছু দৃষ্টান্তের মধ্যে আমাদেরকে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলেন, এবং আমরা আশা করছি সকলেই বুঝতে পারলাম। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে, যে পুঁথিগত শিক্ষা কি আমাদের প্রকৃত শিক্ষিত করতে পারে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আসলে যে প্রশ্নটি আমি এখনই পেলাম, সেটা হচ্ছে পুঁথিগত শিক্ষা। আমরা বই পড়ব, বই তো পড়তেই হবে। বই পড়াশোনা করে এসেছেন মানুষ, করছেন, করবেন। যদিও এখন ব্যাপারটা এই ধরনের হয়ে গেছে, এই যে ডিজিটাল সিস্টেম। আজকাল কি হতো, আগে আমরা অনেক তথ্য সংগ্রহ করতাম, এখন বলছে কিসের দরকার, গুগল আছে। এই যে গুগল আছে, এই কথাটা কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত সবাই বলছে, ব্যাস সার্চ করলো পেয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই এই গুগল সার্চ করার অভ্যেসটা এখন এমন হয়ে গেছে, দেখবেন আমাদের বাড়িতে আমাদের ডিকশনারি দেখার অভ্যেস ছিল, সেটাও চলে গেছে। তো এগুলো আসলে এটা কিছুটা যুগোপযোগী তো মানুষকে হতেই হবে, কারণ ওই যখন যেমন তখন তখন তো করতেই হবে। while at Rome behave like Romans, তেমনি আমরা যদি যুগোপযোগী না হই, তাহলে তো আমরা আনফিট হয়ে যাব। আর স্বামীজির আউটলুক কি, খুব ব্রড, মডার্ন আউটলুক, খুব উদার দৃষ্টিভঙ্গি। উনি কোথাও কিন্তু কোনো সংকীর্ণতার কথা ভাবছেন না। বলছেন যে যখন এই যে তুমি বই পড়বে, বই পড়ো, বই পড়ে তুমি শেখো, কিন্তু তার সঙ্গে সঙ্গে বললেন যে পুঁথিগত শিক্ষাই একমাত্র মানুষকে শিক্ষিত করতে পারে না। তাহলে কি হতো না, যারা যত বেশি বই পড়েছে, যারা যত বেশি জ্ঞান সংগ্রহ করেছে, যারা যত বেশি পণ্ডিত, তারাই সত্যিকারের শিক্ষিত হতেন। এই সত্যিকারের শিক্ষিত সেই মানুষটি কিছু লক্ষণ আছে, ইন্ডিকেশন আছে। যেমন আমরা একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ লোকটাকে দেখে মনে হয় মানুষটা পাগল হতে পারে, মানুষটা নেশা করে থাকতে পারে, মানুষটা কোনো রকম নার্ভের প্রবলেম হতে পারে। মানে ওর হাঁটা চলা দেখে যিনি সাইকেলে করে যাচ্ছেন, মোটরসাইকেল করে যাচ্ছেন, তিনি ওই মানুষটা থেকে তফাতে যাচ্ছেন, কারণ বোঝা যাচ্ছে না। একটা মনে হচ্ছে হয়তো নেশা করেছেন, একটা মনে হচ্ছে চুল উস্কো গুস্কো, মনে হচ্ছে পাগল, কিংবা হয়তো নার্ভের কোনো প্রবলেম, এই মনে হচ্ছে। এগুলো কিছু ইন্ডিকেশন। খুব স্বাভাবিকভাবেই তেমনি একজন প্রকৃত শিক্ষিত মানুষের ইন্ডিকেশন কি, একেবারে মাথা থেকে পা পর্যন্ত বোঝা যায় তার সঙ্গে কথা বলা হচ্ছে। তিনি যখন আমরা ব্যাংকে গেছি, ব্যাংকে এক ভদ্রলোক যার কাছে আমাদের প্রয়োজন, তিনি ব্যস্ত আছেন, তার কাছে যখন গেছি, কিউ জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ স্যার আপনি একটু কাইন্ডলি বসুন, আমি এই দুজনের কাজটা সেরেই বলছি। আবার কেউ বলতে পারেন, দেখতে পাচ্ছেন না এই লোকটা দাঁড়িয়ে আছে, আপনার সময় হয় দাঁড়ান, না হলে যা করবার চলে যান। দুজনই কিন্তু ব্যাংকিং সার্ভিসে ক্র্যাক করে ব্যাংকে চাকরি করতে ঢুকেছে, দুজনই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এই ধরনের। তাহলে এই মানুষগুলো দুজনের মধ্যে আচরণে তফাৎ হলো। আমরা খুব বাস্তবসম্মত জায়গা থেকে বেরিয়ে আসছি না। আপনাদেরও এই ধরনের অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে, আমাদের অনেকেরই হয়। এখন অনেক সময় আমরা ভুল বুঝি, হয়তো দ্বিতীয় মানুষটির আচরণে আমরা তাকে মিসআন্ডারস্ট্যান্ড করলাম, তাও হয়। অনেক সময় হতে পারে তিনি হয়তো এত
মেন্টালি ডিস্টার্বড আছেন ওইভাবে কথা বলে ফেলেছেন, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আসলে আমরা সত্যিকারের শিক্ষিত হলে একটা মানুষকে চট করে মুহূর্তের আচরণে কিন্তু বিচার করতে যাব না। ওই যে স্বামীজি বললেন তৃতীয় সিঁড়িটা, বিচার করার যে বুদ্ধি আসবে, বুদ্ধিটা বিকশিত হলে আমরা সেটা মেনে নেব। মেনে নিয়ে যখন ওনার কাছে গেলাম, হয়তো দেখা গেল উনি পরে বলছেন সরি আমি তখন আপনাকে ওইভাবে কথা বলে ফেলেছিলাম, আমি আসলে সকাল থেকে এত ব্যস্ত না, চিন্তা করতে পারবেন না, সেই জন্য। হতেই পারে। এই যে আমাদের ধারণাগুলো, কিন্তু অনেকে এমন থাকে, হয়তো একটা দোকানে গেছেন, শিক্ষিত মানুষ, হাইলি কোয়ালিফাইড, ভালো আর্ন করেন, সবকিছু করছেন, কিন্তু ছোটবেলা থেকে তার একটা স্বভাব হয়ে গেছে, ওই যে ফার্স্ট ইয়ার প্রথম সিঁড়িটা তার ভালো করে পেরোতে পারেনি, ওই প্রথম সিঁড়িটা চরিত্রটা গঠন হয়নি। ছোটবেলা থেকে কারো বন্ধুর বাড়িতে যেত, স্কুলে ব্যাগে কারো পেন থাকতো, নতুন পেন দেখলেই টুক করে ওই ছেলেটাকে না দেখে পেনটা নিজের বক্সে ঢুকিয়ে নিত, এই অভ্যাসটা হয়েছে। বড় হয়ে তারপর কি করছে, দোকানে গেছে, দোকানে বিভিন্ন জিনিস কিনছে, ওদিকে সাইডে হয়তো দেখা যাচ্ছে নারকেল রাখা আছে, আর দোকানি ভদ্রলোক দেখতে পাচ্ছেন না, অনেক ভিড় আছে। ওই যিনি পেন চুরি করতেন ছোটবেলায়, তার চুরি করার অভ্যেসটা তো যায়নি, সেখানে ওই তরকারিগুলো কিনলেন, কিন্তু নারকেলটা তার আগে ব্যাগে ঢুকিয়ে নিয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে এই মানুষটাকে আমরা প্রকৃত শিক্ষিত বলবো? এই মানুষটা কিন্তু পুঁথিগত শিক্ষা আছে। তাহলে পুঁথিগত শিক্ষা থাকলেই যে সত্যিকারের শিক্ষিত হবে কি হবেন না, এটা বোধহয় আমরা একটু আভাস পেলাম। স্বামী সেটাই বলতে চাইছেন, স্ট্রেসফুলি বলছেন বারবার, ওই যে 4টে সিঁড়ির কথা যেটা আমাদের এলো, যে ওই যে চরিত্রটা যখন গঠন হয়ে যাচ্ছে তখন অনেকটা কাজ হয়ে গেল, অনেকটা কাজ হয়ে গেল, মানে ওটা হচ্ছে পার্মানেন্ট। আমাদের ব্যাপারটা খানিকটা এই ধরনের, যত ভালো বিল্ডিংই হোক না কেন, দেখতে ঝাঁচকচকে বিল্ডিং, কিন্তু ওই বিল্ডিংটা 2 বছর পরে ক্র্যাক করবে, ফাটল ধরবে, না 15 বছর পর, 20 বছর পর, ডিপেন্ড করে কোয়ালিটি অফ র মেটেরিয়াল কেমন ছিল, সেইভাবে কিভাবে মিক্সিং করা হয়েছিল, প্রপারলি মানুষরা কাজ করেছিলেন কিনা, যে নিয়মে কাজ করতে হয় সিভিল ওয়ার্ক, এগুলো তো দেখতে হবে। তাই আমরা 2 ধরনের বিল্ডিংই পাই, কিন্তু দুটো বিল্ডিংই বাইরে থেকে দেখতে ওই যে যা কিছু চকচক করে তাই তো সোনা নয়। ঠিক এখানেই একই ধরনের, অ্যাপারেন্টলি দেখলে মনে হবে আরে আরে ইনি তো খুব শিক্ষিত মানুষ, ইনি তো খুব ভদ্র মানুষ। আসলে এই ভদ্রতা বা শিক্ষা, এটার আড়ালে আমাদের আমরা একটা মুখোশ পরে আছি। এখন যেমন মাস্ক পরে থাকছি আমরা অনেক সময়, ঠিক ওখানে আমরা মুখোশ পরে থাকি। ওই মুখোশটা ভেঙে যাবে যদি আমাদের সত্যিকারের চরিত্র হয়। স্বাভাবিকভাবেই আমাদের মানসিক শক্তি আসবে, এমন শক্তি আসবে, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না। কেন আমি মাথা নোয়াবো? কেন আমি ট্রেনে টিকিট না কেটে চেপেছি কেন চেপেছি? অন্যায় করেছি না? অন্যায় করেছি, আবার বাধ্য হয়েছি, কারণ আমার লাস্ট ট্রেন ছিল, টিকিট কাউন্টারে বিরাট লাইন ছিল, আমি বিচার শক্তি অ্যাপ্লাই করলাম যে আমাকে এই ট্রেনে ফিরতেই হবে। কিন্তু ট্রেনে উঠে আমি খুঁজছি টিটিই কোথায়, তাকে আমি বলবো যে আমি কিন্তু টিকিট কাটিনি, আমার আপনি রেলওয়েজের নিয়ম অনুযায়ী যা করার আপনি করুন। অতএব পালিয়ে যাব না, আমি ওই আমার মধ্যে দুটোই আছে, আমাকে ডিসিশন নিতে হলো, লাস্ট ট্রেন চাপতে হবে। আবার একইভাবে আমি অন্যায় করব না, আমার মানসিক শক্তি আছে, আমার কোনো অসুবিধা হবে না। এবং ওই যে চরিত্রটা গঠন হয়েছে, তার ফলে পুঁথিগত শিক্ষাতে আমরা পড়লাম, কি পড়েছিলাম? সদা সত্য কথা বলিবে। এটা আমরা পড়িনি? নিশ্চয়ই পড়েছিলাম। কত পাতা হাতের লেখা লিখেছি, হাতের লেখাটা হয়তো সুন্দর হয়ে গেছে, সদা সত্য কথা বলিবে। আমরা কত কম্পোজিশন লিখেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, 10-এ 9.5 পেয়েছি। টিচাররা কত অ্যাপ্রিসিয়েট করেছে, টিচার্স ডেতে বলছি। ঘটনা হচ্ছে, কিন্তু সত্যিকারের অনেস্টি কি আমরা জীবনে মেনটেন করছি? তাহলে এই কম্পোজিশনের পাতাতেই থেকে গেল। ওই হাতের লেখা ইমপ্রুভমেন্টের জন্যই সদা সত্য কথা বলিবে, কিন্তু সত্যকে আশ্রয় করে কি আমরা চলার চেষ্টা করছি? নিঃস্বার্থপর হও, এটা আমরা অনেকবার স্বামীজির বইয়ে পড়েছি। আমরা কি আদৌ নিঃস্বার্থপর হচ্ছি? তার মানে দুটো জিনিস, একটা থিওরিটিক্যাল নলেজ আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। একজন ডাক্তারবাবু থিওরিটিক্যালি অনেক স্ট্রং, যতক্ষণ না তিনি রোগীকে অপারেশন করছেন বেশ কিছু, ততক্ষণ কিন্তু ওই সার্জনকে এমিনেন্ট সার্জন বা দক্ষ সার্জন বলা হয়। তিনিও বলেন না, তিনি বলেন আমি তো অপারেশন হাতে কলমে করেছি খুব কম, 1-2 করেছি, তেমন করিনি। ওনার কাছে যান, উনি অনেক অপারেশন করেছেন। তারপরে পুঁথিগত দিক দিয়ে এমনও হতে পারে প্রথম ডাক্তারবাবু হয়তো দ্বিতীয় ডাক্তারবাবুর থেকে আরো বেশি নলেজেবল হতে পারেন, কিন্তু উনি হাতে কলমে করেছেন। ফলে আমরা যেগুলো বইয়ে পড়বো, পড়ার প্রয়োজন আছে, একই সঙ্গে আমাদের ওইটার প্রয়োজন আছে সেগুলোকে আমাদের ডেইলি লাইফে এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করা। কি যুবক যুবতী, কি মধ্যবয়স্ক, কি প্রবীণ, সবাই, কারণ এটা এমন একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে পথ থেকে সরে যেতে দেবে না। মানে আমরা যদি একটা ভালো পথে যাচ্ছি, সেই পথ থেকে সরে যেতে দেবে না, কারণ এই শিক্ষাটা এমন শিক্ষা, সেই শিক্ষা বলছে ওই যে সবাইকে নিয়ে বাঁচো,
মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই ম্যান মেকিং এডুকেশন, এই কনসেপ্ট, এই পুঁথিগত শিক্ষার সঙ্গে প্রকৃত শিক্ষার তফাৎ। স্যার খুব সুন্দরভাবে বললেন যে পুঁথিগত শিক্ষা কি আমাদের সত্যি প্রকৃত শিক্ষিত করে তুলতে পারে? প্রকৃত মানুষ হয়ে ওঠার লক্ষ্যে স্বামীজির শিক্ষা চিন্তা আমাদের কিভাবে সাহায্য করতে পারে? বাহ, আচ্ছা কি সুন্দর প্রশ্ন। প্রকৃত মানুষ, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা প্রকৃত মানুষ হতে চাইছি। একদম, মানে আমরা যেমন বাজারে গেলে যখন তরকারি কিনি, মাছ কিনি, ফল কিনি, আমরা কেউ চাই কি যে আপেলটা বা যে লেবুটা নিয়ে আসবো বাড়িতে সে লেবুটা টক, মিষ্টি হলো না, আপেলটা খারাপ, অথবা যে মাছটা নিয়ে এলাম এসে দেখলাম মাছটা ঠিক ফ্রেশ নয়, অথবা যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এলাম সেটা কিন্তু মনে হচ্ছে বাসি মিষ্টি, এটা আমরা কেউ চাই না। আমরা চাই আপেলটা ভালো হোক, মিষ্টিটা ভালো হোক, মাছটা ভালো হোক, বাড়ি তৈরি করতে গেলে ইট, বালি, সিমেন্ট ভালো হোক। তাহলে সবই যদি ভালো হোক চাই, তাহলে আমরা মানুষরা ভালো হব, এটা তো চাহিদাটা স্বাভাবিক এবং এটাই তো প্রয়োজন। ইট, বালি, সিমেন্ট যদি একটু খারাপও হয় সেটা বোধহয় ম্যানেজেবল। আপেল লেবুটা যদি হয়তো দুটো একটা গেল, কিন্তু ওটা এমন কিছু লস নয়। কিন্তু আমরা যদি মানুষ না হতে পারলাম, তাহলে একটা সমাজের, দেশের জন্য একটা বিরাট ক্ষতি, অপূরণীয় ক্ষতি। একটি তুলসীদাসের দোয়ার কথা মনে হচ্ছে, বলি আপনাদের সঙ্গে। जब जग में आइयो जग हंसे तुम रोए, ऐसा करनी कर चलो कि तुम हंसे जग रोए। যখন আমরা জন্মাই তখন কি হয়? জগ হাসে তুম রোয়ে। একটা শিশু জন্মগ্রহণ করলো, কি কাঁদছে। শিশু কাঁদছে মানে কাঁদতে হবে, না কাঁদলে ওকে থাপ্পড় মেরে কাঁদাতে হয়, নইলে বোঝা যায় না ও লাইভ বার্থ না স্টিল বার্থ। লাইভ বার্থ বোঝার জন্য আপনারা জানেন ও না কাঁদলে থাপ্পড় মেরে কাঁদানো হয়। তাহলে শিশুটা কাঁদছে, আর জগৎ, দুনিয়া আনন্দ। বাবা, আত্মীয় স্বজন, দাদু ঠাকুমা, প্রতিবেশী, কি আনন্দ। আরে ওই ঘরে নতুন বাচ্চা এসছে, কি আনন্দ, কি আনন্দ। বলছেন ऐसा करनी कर चलो। কিন্তু তুমি জগতে যতদিন বাঁচবে এমন ভাবে তুমি কাজ করো যে তোমার কাজের উৎকর্ষতা, তোমার কাজের শ্রী তোমাকে কোথায় পৌঁছে দেবে না, তুমি হাসতে হাসতে চলে যাবে জগ রোয়ে। দুনিয়া কাঁদবে, একটা ভালো মানুষ চলে গেল গো। ওরে বাবা, ওই শ্যান্ডালবাবু লোকটা কি করতো না, সমাজে যেখানে যা যা অসুবিধা, মানুষটা নিজে একদম ঝাঁপিয়ে পড়তো সকাল থেকে রাত্রি পর্যন্ত। মানে ওই পাড়ায় মিত্রবাবু আছে, দাসবাবু আছে, ঘোষবাবু আছে, কর্মকার বাবু আছে, মুখার্জি বাবু আছে, কিন্তু সবাই বলে এই শ্যান্ডাল বাবুর কথা। শ্যান্ডাল বাবু কি দিয়েছেন? প্রচুর টাকা দিয়েছেন? না না না, তিনি যেখানে টাকার প্রয়োজন হয়তো দিয়েছেন বা জোগাড় করেছেন, ব্যবস্থা করেছেন, কিন্তু যেটা করেছেন সেটা হচ্ছে মানুষকে নিয়ে নিজের কথা না ভেবে ওই আত্মত্যাগ, যেটা স্বামীজি বারবার বলছেন। স্বামীর শিক্ষা চিন্তার আরেকটা দিক হচ্ছে, স্বামীজি বলছেন যে ভারতের যে জাতীয় আদর্শ বলছে ত্যাগ ও সেবা, অর্থাৎ আমাদেরকে ওই রিনাউন্সিয়েশন, ত্যাগের পথে একটু হলেও আমাদের স্যাক্রিফাইস করতে শিখতে হবে। আরেকটা হচ্ছে সেবা। এই সেবা চিন্তা বা সেবা আদর্শ, এটা স্বামীজি আমাদেরকে বারবার বলছেন। কেন বলছেন? ওই যে কথাটা হলো আমরা প্রকৃত মানুষ কিভাবে হব স্বামীজির শিক্ষায়। ঘটনা হচ্ছে একটা জিনিস পেতে গেলে কিছু একটা সাপোর্ট লাগবে। আমরা যখন গ্যাসে কিছু রান্না করতে যাই, সিলিন্ডার অন করলাম, সব করলাম, এবার কিন্তু গ্যাস লাইটারটা সার্চ করি, গ্যাস লাইটার না পেলে দেশলাই বাক্সটা খুঁজি, মানে কোনোভাবে গ্যাস ওভেনটা তো অন করতে হবে, তারপর তো রান্না করার কথা। আবার যদি গ্যাসই না থাকে তাহলে গ্যাস লাইটারই বা কি করবে, দেশলাই কাঠি বা কি করবে, তখন অন্য কিছু, তারপরে কিছু একটা সাপোর্ট চাই, না হলে তো আমরা কাঁচা সবজিটা খাবো না, রান্না করতে হবে তো। তাহলে আমাদের মানুষ হওয়ার জন্য একটা সাপোর্ট চাইতো। আমরা কি করব? তখন আমরা বললাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়বো, ডেফিনেটলি ওটা পড়তে হবে। কিন্তু বারবার যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে যে যখনই আমরা পড়তে যাই কোথাও, তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি আছে। সব সময় আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে,
যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখছি, বাসে চাপতে যাচ্ছি, ভিড় ট্রেনে চাপতে যাচ্ছি, বলছে না না এটা চাপবো না, পরের ট্রেনে যাবো, দেখো ভিড় আছে। সব সময় আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক, একটা আশঙ্কা জাগ্রত হয়, আমরা খুব সন্দিগ্ধ হয়ে পড়ি, আমরা খুব দুর্বল হয়ে পড়ি মানসিকভাবে। কেন? আমাদের মনে হয় আমি কি পারবো? এই যে জিজ্ঞাসা চিহ্ন, স্বামীজির শিক্ষা ওই কিটা তুলে দিচ্ছে, ওই স্ট্রাইকার দিয়ে কিটাকে ওই পকেটে ফেলে দিচ্ছে এবং ওই কোয়েশ্চেন মার্কটা পূর্ণচ্ছেদ দিচ্ছেন, আমি পারবো। এই যে কনফিডেন্স, এই যে আত্মবিশ্বাস, এটা হচ্ছে স্বামীজির শিক্ষার একটা অন্যতম মূল দিক। আমাদেরকে বিশ্বাসী তৈরি করছেন। ইয়েস, ইউ হ্যাভ পোটেনশিয়াল, তোমার ভেতর শক্তি আছে, তুমি কেন নিজেকে দুর্বল ভাবছো? তুমি যদি দুর্বল ভাবো তুমি দুর্বল হয়ে যাবে, তুমি যদি নিজেকে সবল শক্তিশালী ভাবো তুমি তাই হবে। আমরা এক্সপেরিমেন্ট করতে চাই, করে দেখতে পারি, যেমন কেমিস্ট্রি ল্যাবরেটরি হোক, ফিজিক্স ল্যাবরেটরি হোক, বিভিন্ন ল্যাবরেটরিতে লোকে এক্সপেরিমেন্ট করে, আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। যে আমরা আজ থেকে ভাবলাম যে আমি এটা ডেফিনেটলি পারবো বলে কোনো একটা নিজের ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, আমরা দেওয়ার চেষ্টা করলাম। এই যে ইনপুটটা দিলাম, 1 মাস 2 মাস একটু ওয়েট করতে হবে, দেখা যাবে আমরা ঠিক পাচ্ছি। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা প্রকৃত মানুষ হব। আমার মনে প্রশ্ন আসছে, আমি কি প্রকৃত মানুষ হতে পারবো? কেন এই কথাটা বললাম, যে প্রশ্নটা এসেছিল এত সুন্দর প্রশ্ন, দেখুন কিভাবে আমাদের উত্তরগুলো চলে আসছে। আমি কি পারবো? এবার এলো, আমি কি প্রকৃত মানুষ হতে পারবো? জিজ্ঞাসা চিহ্ন, কি উঠে গেল? স্বামীজি বলছেন পূর্ণচ্ছেদ, আমি প্রকৃত মানুষ হতে পারবো। এবার দ্বিতীয় প্রশ্ন, প্রকৃত মানুষ হওয়ার জন্য কি কি প্রয়োজনীয়তা? যেমন আমরা যখন শীতকালে কি কি প্রয়োজনীয়তা, কেউ বলছে একটা সোয়েটার লাগে, কেউ বলছে মোজা, বৃদ্ধ মানুষ টুপি পরেন, মোজা পরেন, গ্লাভস পরেন, তারপর উনি বেরোন। ঠিক আমাদের কি কি প্রয়োজনীয়তা? 1, আমরা আরেকটি মানুষের কথা, ন্যূনতম আরেকটি মানুষের কথা আমরা ভাববো একটু উদার চিত্তে। প্রকৃত মানুষের অন্যতম লক্ষণ হচ্ছে যে তিনি যদি আরেকটি মানুষের কষ্ট দেখেন, তিনি তার যতটুকু করার তিনি করবেন, কিছু না পারেন প্রার্থনা করবেন। আর আরেকটি মানুষের আনন্দ দেখলে তার মনে হবে তার বাড়িতেই সেই আনন্দের রেশটা চলছে, তার মানে তার মধ্যে ঈর্ষা বোধ থাকবে না। প্রকৃত মানুষের অন্যতম লক্ষণ হচ্ছে তিনি পরশ্রী কাতর হবেন না, ঈর্ষা পরায়ণ হবেন না। ঈর্ষা এবং ভালোবাসা এ দুটো ব্যস্তানুপাতি। ভালোবাসা বাড়লে ঈর্ষা কমে, ভালোবাসা কমলে ঈর্ষা বাড়ে। ঘটনা, আমরা যাকে ভালোবাসি তাকে হিংসা করতে পারবো না। তাহলে আমরা কি করে হিংসা কমাবো? হিংসা কমালে তো মনুষ্যত্বের দিকে যাবো। আমরা একটু ভালোবাসতে শিখবো। কাকে ভালোবাসবো? বলে বেছে নেব না, এখানে বেছে নেওয়া যাবে না, এখানে সবাইকেই ভালোবাসতে হবে। যখন কোনো একটা জায়গায় ওপেন টু অল কম্পিটিশন হয়, তখন কিন্তু সবাইকে অ্যালাউ করতে হয়। আর যখন বলে এই 12 থেকে 17 বছর তারা অ্যালাউড, তখন কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। তো এখানে ভালোবাসার ক্ষেত্রে আমরা রেস্ট্রিক্ট করে দিই, এই আমার মাকে, বাবাকে, দাদাকে, বোনকে ভালোবাসবো, ব্যাস হয়ে গেল। তা নয়, আমি আমার প্রতিবেশীর কাকু কাকিমাকে ভালোবাসবো না কেন? প্রতিবেশী যে কাকিমা তিনি হঠাৎ অসুস্থ হন, তার বাড়ির ছেলেটি যদি তিনি স্টেশনে না থাকে, সেই ছেলেটি আমার বন্ধুর মতো। আমি গিয়ে বলো, কাকিমা তুমি চিন্তা করছো কেন? আমি তোমার ছেলে নই, তোমার কোনো চিন্তা নেই। ও যদি থাকলে, আমাদের অতনু যদি থাকলে, ও যা করতো, ছেলেটির নাম অতনু থাকলে যা করতো আমি তাই করলাম। আমার মধ্যে একটা জিনিস এলো যে আমার মা কাকিমা আমার সত্যি মাতৃপ্রতিম। ওই জায়গাটা হচ্ছে উদারতা। উদারতাটা কিসের উদারতা? উদারতা মনের উদারতা। মনের উদারতাকে আমরা কি বলবো এক কথায়? স্বামীজি বলে দিয়েছেন, সম্প্রসারণ। স্বামীজির কথা বলি, স্বামীজি বলছেন এক্সপ্যানশন ইজ লাইফ। সম্প্রসারণই জীবন। হৃদয় সম্প্রসারণ করো, তাহলে তুমি বেঁচে আছো। আমরা তো ভাবছি অক্সিমিটার কত দেখাচ্ছে, ও বাবা 55 হয়ে গেছে, তাহলে তো গেল, আর বেশিক্ষণ বাঁচবে না। কিন্তু ঘটনা হচ্ছে ওটা তো এক ধরনের বায়োলজিক্যাল। আর এমনি যে আমরা বেঁচে আছি, আমরা সত্যিকারের বেঁচে আছি কিনা সেটা ভাবতে হবে। এই যে একটু আগে বলছিলাম যে ওই মানুষটি, তিনি তার বৃদ্ধা মা, তিনি তার কম্বল দিয়ে দিলেন। এমনি আরেকটি ঘটনার কথা মনে পড়ছে, আমরা একটি জায়গায় যখন উইন্টার ক্যাম্প করতে এসেছিলাম, তখন একটি গ্রামাঞ্চলে, পুরুরা বলে একটি গ্রাম, ওই পুরুলিয়া অঞ্চলে, সেখানে এসছি। ওখানে আশ্রম, প্রাইভেট আশ্রম আছে। সেখানে সাধু যিনি থাকেন, তিনি আশেপাশে মায়েদের বা গরিব মানুষদের বলে দিয়েছিলেন
যে তোদের কালকে কম্বল দেওয়া হবে। তারপর যখন দেওয়া হয়ে গেল, আমরা ফিরে আসব, ওই সন্ন্যাসী তিনি একজনকে দেখতে পেয়ে ডাকলেন, তুই এই এলি না কেন? তখন বলছেন, হ বাবা, আমি তো কাল পালি, মানে বাবা মানে সাধুকে বলছেন, আমি তো কাল পেয়েছি, মানে অন্য একটা ইউনিট থেকে তার আগের দিন কম্বল দিতে এসেছিল, তিনি পেয়েছেন। তো তিনি ভাবছেন আমি পরের দিন আবার নেব কেন, আই ডু নট ডিজার্ভ ইট। কিন্তু আমরা অনেক সময় শিক্ষিত মানুষ হয়ে আমরা সত্যিকারের প্রকৃত মনুষ্যত্ব দেখাই না। আমরা কত সময় হয় যেখানে একটা পাওয়ার পর যদি আরেকটাও পাওয়া যায় তার জন্য কিন্তু আমরা এগিয়ে যাই, আমাদের তখন লজ্জা সংকোচ সব দূরে রেখে দিই, দ্বিধা, তখন আমরা ভাবছি আমাকে আরেকটা ম্যানেজ করতে হবে। এই যে এটাও একটা ম্যানেজমেন্ট, কিন্তু এটা অদ্ভুত। ওই মায়ের কথা কেন বললাম, আপনারাও চেনেন না, আমিও চিনি না, ওই একদিনই হয়তো এক ঝলক দেখা হয়েছে। কিন্তু এমনি আমাদের সারা ভারতবর্ষ হচ্ছে এই দেশ, আমরা যে ভারতবর্ষের কথা বলছি, স্বামীজি সেই ভারতের সম্বন্ধে আমাদেরকে বারবার বলছেন, সদর্পে বলো যে আমি ভারতবাসী। এই দরিদ্র, মূর্খ, ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, ব্যাথর, তোমার রক্ত, তোমার ভাই, এই যে বারবার আমাদেরকে বলছে, এটাই হচ্ছে শিক্ষা। এই শিক্ষায় আমরা এমন প্রকৃত মানুষ হয়ে উঠব, কেমন না আমাদের মধ্যে একটা ভেতরে যে জিনিসটা রয়েছে সেই আগুনটাকে জ্বালাতে হবে। স্বামীজি এমনভাবে করছেন, আমাদের একটা বেলুন চুপসে থাকে, বেলুনটা ফুলিয়ে দিলে তখন বোঝা যায় ও এটা চুপসোনো নয়, এত বড় বেলুন। ঠিক একইভাবে স্বামীজি হচ্ছেন একটি আগ্নেয়গিরি, তার একটা স্ফুলিঙ্গ যদি আমাদের কারোর মধ্যে প্রবেশ করে আমরা ঠিক থাকতে পারবো না। এটা বলেছিলেন বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী বিরাট। তিনি স্বামী বিবেকানন্দকে তার 18 বছর বয়সে দেখেছেন, আর তিনি একটি ইন্টারভিউ বলেছিলেন তার তখন বয়স ছিল 97+। স্বামীজির কথা নাম শোনার আগে উনি শুয়ে থাকতেন, ওই চৌকি থেকে উঠতে পারতেন না। যেই একজন গিয়ে জিজ্ঞেস করেছেন আপনি স্বামী বিবেকানন্দকে দেখেছেন, 2-3 বার বলেছেন, উনি তড়াক করে লাফিয়ে উঠেছেন এবং তিনি প্রায় 45 মিনিট ধরে স্বামীজির কথা বলেছেন। স্বামীজির ভাবনা, স্বামীজির দর্শন আমাদের প্রত্যেককে ওই এমন একটা আগুন আমাদের ভেতরে জ্বলছে, জ্বালিয়ে দেবে, এবং জ্বালিয়ে দিয়ে আমাদের মধ্যে যে মলিনতা, হীনতা, নীচতা, সংকীর্ণতা, স্বার্থ চিন্তা, পরশ্রী কাতরতা, ঈর্ষা ভাব, দেশ চিন্তা, এগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে, ছারখার করে দেবে। আমাদের মধ্যে ওই প্রকৃত মনুষ্যত্বের এক আগুন দাউ দাউ করে জ্বলবে। আমরা তখন বলবো, সত্যিকারে বলবো যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে ব্যাখ্যা দিলেন আর কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে স্যার যখন বলেন তারপরে স্বামীজির কথা, আমরা যেন মন্ত্রমুগ্ধের মতো সেই কথাগুলো আর কি শুনতে থাকি আর কি। আর স্বামীজির কথা তো মানে কথা বলার কিছুই নেই আর কি। স্যার আপনার কাছে আর একটা প্রশ্ন রয়েছে, স্বামীজির এক মহান উক্তি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই যে উক্তিটি, এই উক্তি যদি আপনি একটু ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বোঝান। ঠিক, মহান উক্তি, এই যে কথাটি উল্লেখ করলেন একদম ঠিক, মহান উক্তি, এটি খুব পবিত্র এবং আমাদের সবার কাছে খুব সুপরিচিত। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসলে স্বামীজি বলছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কেন আরেকটু বললাম আমাদের বুঝতে সুবিধা হবে। বহু রূপে সম্মুখে তোমার, তোমার সামনেই ঘুরে বেড়াচ্ছে। কারা ঘুরে বেড়াচ্ছে? কত মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমরা সব থেকে বড় কথা হচ্ছে যখন আমরা রেলওয়ে প্ল্যাটফর্মে যাই ট্রেন ধরতে, বাস স্ট্যান্ডে বাস ধরতে যাই, কোর্ট চত্বরে যাই, অফিস চত্বরে যাই, বহু জায়গায় দেখতে পাই কোনো একজন অন্ধ মানুষ বসে আছেন, মাগো কিছু দেবে, মাগো কিছু দেবে। একজন মানুষ চলতে পারেন না, তিনি। একজন তো উন্মাদের মতো কেমন হাসছেন, কাঁদছেন।
আমরা দেখতে পাই বিভিন্ন স্টেশন চত্বর, বাস স্ট্যান্ড, কত জায়গায় কত দেখতে পাই। আরো দেখতে পাই এই মন্দিরের সিঁড়ির তলায়। আমরা মন্দিরে অনেকগুলো সিঁড়ি উঠে মন্দিরে উঠি, অনেক বেশিরভাগ মন্দিরে, শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, আমরা পুজো দিতে যাই। কেন পুজো দিতে যাই? কারণ ঈশ্বরকে আমরা আরাধনা করব এবং সেখানেও আমরা কিছু চাই ঈশ্বরের কাছে, পুজো দিই। অনেক সময় আমাদের মনের ইচ্ছা আমরা মায়ের কাছে বলি, ঠাকুরের কাছে বলি যে আমার এই মনের ইচ্ছাটা পূরণ করো, তারপর পুজো দিয়ে আমরা নেমে আসি। এই যে পুজো দিয়ে নেমে এলাম, অনেক সময় থালাতে রেকাবিতে আমাদের ফল থাকে, মিষ্টি থাকে, সেটি প্রসাদ হয়ে আমরা নেমে আসি এবং বাড়িতে সবাইকে দেব বলে। কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আসার সময় একজন হঠাৎ পাটাই ধরে বসলো। আমরা তাড়াতাড়ি অনেক সময় এমনও করি, পাটা ছাড়াতে গিয়ে তাকে দুটো কথাও বলে দিই। ওই লোকটা কিচ্ছু অন্যায় নেই। আমরা যদি 24 ঘন্টা বেশি বললাম, যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু না খেয়েছি, সন্ধ্যের পর মনে হচ্ছে একেবারে পেটে ওই ছুঁচো ডন দিচ্ছে, এত খিদে পেয়েছে মনে হচ্ছে কিছু পেলে হয়, তখন আমরা যে মুড়ি খায় না তার কাছে মুড়িও অমৃত। ওই মানুষটা সকাল থেকে কিচ্ছু খায়নি, তার আগের দিন দুপুরে খেয়েছিল, 24 ঘন্টার বেশি হয়ে গেছে, হয়তো কিছু পড়েইনি, হয়তো কোথাও সামনে পুকুরে গিয়ে একটু জল একটু দিয়েছে মুখে। এত কষ্ট। স্বামীজি বলতে চাইছেন, তুমি যে ওই যে ভগবানের পুজো করে এলে, ওই ভগবানকে পুজো করো, কিন্তু তুমি এই ভগবানকে কেন লাথি মারছ? মানুষ কে? স্বামীজি বোঝালেন, মানুষই ভগবান, মানুষই ভগবান। তুমি চিনতে পারছো না। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাটির প্রতিমায় তার পূজা হয় আর মানুষে হয় না। কি অসাধারণ কথা ঠাকুর বললেন! মাটির প্রতিমায় তার পূজা হয় আর মানুষে হয় না। তার মানে আমরা ওই মাটির প্রতিমাকে পুজো করি তো, কিন্তু ঠাকুর বললেন যে মানুষে হবে না। কেন ভুল করছো? চোখ বুঝলেই তাকে দেখা যায় আর চোখ খুললে তাকে দেখা যায় না। আমরা চোখ খুললেই দেখতে পাচ্ছি। ওই যে অন্ধ মানুষটি, পাগল মানুষটি, ওই যারা বসে আছেন তারা ভগবান, আমরা ভগবান, প্রত্যেকে মানুষই ভগবান। অনেকে প্রশ্ন করেছেন স্বামীজিকে, তাহলে যে চোর, যে ডাকাত, যে খুনি, তার মধ্যেও সে ভগবান আছেন? হ্যাঁ, তিনি বলছেন, কিন্তু সে জানে না। আমরা দস্যু রত্নাকর বাল্মীকির ঘটনা জানি, বাস্তব জীবনে এমনি অনেক পরিবর্তন অনেকের হচ্ছে। আমরা এই যে জেলখানা বলি, আজকাল আর জেল বলে না, আপনারা জানেন, সংশোধনাগার। সংশোধনাগার নামটি বেশ সুন্দর, কারণ ওখানে সংশোধন হচ্ছে রীতিমত হচ্ছে, এবং অনেক মানুষ তারপর তার জীবন একেবারে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং অনেক জায়গায় রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরাও এই সংশোধনাগারে মাঝে মধ্যে যান। বিষয়টা হচ্ছে যে এই যে মানুষের মধ্যেই, প্রত্যেকের মধ্যে যে ভগবান আছে, এইটা স্বামীজি বোঝাতে চাইলেন। নিয়ে বলছেন, তুমি তাকে পুজো করো, তুমি তাকে সেবা করো, ব্যাস হয়ে গেল। তখন আমরা বললাম যে তাই হয়, তাহলে আমরা মন্দিরে যাব না। আমরা মন্দিরে যাব বা যাব না সেটা তো অন্য সিদ্ধান্ত, কোনো আউটলুক রিজিড রাখবো না আমরা। যেমন আমার মনে আছে একটি কথা প্রসঙ্গে মনে পড়ছে বলে, একটি ইয়াং ছেলে, কত হবে হয়তো 18 বছরের ছেলে, একটি আমাদের বিভিন্ন জায়গায় মাসিক পাক্ষিক পাঠচক্র চলে, যুবক যুবতীদের নিয়ে, ভক্তদের নিয়ে আলোচনা চলে। একটি জায়গায় পাঠচক্র প্রসঙ্গ করে বেরিয়ে এলাম, 2-3টে ছেলে আমাকে একটু ঘিরে ধরলো। একটি ছেলে বলছে যে আমি আংটিটা খুলে দেবো। মানে স্বামীজির কথা শুনে তার মনে হয়েছে ফেট আবার কি, ভাগ্যটা কি, ম্যান ইজ দ্য ক্রিয়েটর অফ হিজ ওন ডেস্টিনি, মানুষ তো নিজের ভাগ্য নিজে করে, স্বামীজি বলছেন। এইসব কথা শুনে তার রক্ত গরম হয়ে গেছে। যুবক তো বলছে আংটিটা ফেলে দেবো, মা আমাকে কোথার থেকে আংটি দিয়েছিলেন। তো তাকে আবার বোঝানো হলো, ঠিক আছে, সে আবার মায়ের সঙ্গে কথা বলে যা সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টা দেখুন, আসলে বক্তব্য অন্য জায়গায়, যে আমরা রিজিড থাকবো না, মন্দিরেও যেতে পারি, নিশ্চয়ই যাব, কিন্তু তার মানে আমরা মন্দিরেই যাব কিন্তু এই মানুষগুলোর কথা ভাববো না, এটা ভুল। এই মানুষগুলোকে, অনেকের বয়স হয়ে যায়, অনেকে মন্দির যেতে পারেন না, কিন্তু তার বাড়িতে একজন মানুষ, গরিব মানুষ রোজ আসেন,
ওই মায়ের সঙ্গে দেখা করেন, আর ওই মা সকালবেলায় একটা রুটি থাকে, এক টুকরো পাউরুটি থাকে, একটু মুড়ি থাকে, যা থাকে দেয়, ওই মানুষটা মায়ের সঙ্গে কথা বলে চলে যায়। মায়ের প্রত্যেকদিন মন্দির দর্শন হয়ে যাচ্ছে, প্রতিদিন শিব দর্শন হয়ে যাচ্ছে। এটাই স্বামীজি বলছেন যে জীবে প্রেম করে যেই জন। কিন্তু এই প্রেম কথাটার সঙ্গে আরেকটা কথা চলে এলো, প্রেমটা নিঃস্বার্থ প্রেম হতে হবে, নিঃশর্ত প্রেম, কোনো স্বার্থ থাকবে না, শর্ত থাকবে না। এই প্রেম যদি, এই ভালোবাসা যদি করা যায় মানুষকে, তাহলে ঈশ্বরেরই সেবা করা হলো। সুতরাং আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছেন, এগুলোকে ছেড়ে আমাদের মন্দিরে যেতে হবে, মসজিদে যেতে হবে, চার্চে যেতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। মানুষকে ভালোবাসো, মানুষই ভগবান, তোমার মানুষকে সেবা করার মাধ্যমেই ভগবানের পুজো করা হবে, এটাই বলতে চাইছেন স্বামী। স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন যে আমরা সকলেই শুনেছি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বাণীটির মধ্য দিয়ে স্বামীজি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন আমরা তখন শুনলাম। আর এই স্বামীজিকে নিয়ে যদি কোনো আমরা আলোচনা করি, আলোচনা তো তখন চলতেই থাকবে, কেননা স্বামীজির আলোচনা একবার শুরু হলে তো শেষ হতে চায় না। মনে হয় যেন আরও আলোচনা করি, আরও জানি, এবং যেন মনে হয় যে শুনতেই থাকি শুধুমাত্র। কিন্তু ঘড়ির কাঁটা আমাদেরকে জানান দিচ্ছে আমাদের সময় আজকে এখানেই শেষ। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে রবিবার এক্সপ্রেস নিউজের পর্দায় স্পিরিচুয়াল এক্সপ্রেস আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আমাদের অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের শেষে স্বামীজিকে নিয়ে একটা গান আছে, যে স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ত্যাগ ও সেবা মন্ত্র মোরা ভুলবো না। আসুন আমরা সবাই মিলে এই কয়েকটি লাইন ধরে আমরা বলতে চাই এবং আমরা প্রতিজ্ঞা নিতে চাই যে স্বামীজির যে ত্যাগ এবং সেবা, এই মন্ত্র যেন আমরা কোনোদিন না ভুলি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।